ওকে চেকিং করে এরা মূলত কাস্টমসের এই বোটগুলোই দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি। 10-20 জন এক জায়গায় যখন আগিয়ে যাওয়া হয়, ভৌতিক ব্যাপারটা অন্যরকম। তা 10-20 জন যখন আগিয়ে একসঙ্গে যাওয়া হয় দল বেঁধে, তারা থাকে না, সেখানে পা দিয়ে চলে যায়। নাম ছিল ভাইরাল করো, নামতে গিয়ে এইখানে পা দিয়েছে, আবার হাত ধরার টাইম দেয় পুরো একদম। আপনাদেরকে আবার ওয়েলকাম করছি সুন্দরবনের আরও একটা ভিডিওতে। আজকে একটু ঘুরতে যাব, মূলত কিছু তথ্য জানার আছে মামার কাছে, সেই তথ্য জানতে আমরা বেরিয়ে পড়েছি। মামার সাথে আরও একজন মানুষ আছেন। ওভারঅল আমরা যাই ঘুরি, সেই সঙ্গে আপনারাও সাথে থাকুন, দেখুন। চলো। সুন্দরবনের প্রত্যেকটা ভিডিওতে আমরা দেখাতে চাই যে আপনাদের অনেকটা অনেকটা স্বাভাবিক জীবনযাপন, সেই কেন্দ্রিক আমাদের ভিডিওটি ঘুরতে থাকে। এখন আমরা যখন আছি বারবার বলি যে বাদল মামার কাছে আসি, ওদিকে আমরা তপনদার কাছে যাই। আজকে বাদল মামার কাছে এসেছিলাম, একটু হেমনগর যাব কুমিরমারি থেকে নৌকাপথে। এখন এই নৌকাপথে হেমনগর যেতে গেলে আমাদের বাদল মামার ঘাট থেকে সোজা বাগনাকে ক্রস করে ঝিলা কম্পার্টমেন্ট পেরিয়ে যেতে হয়। কিন্তু আমরা যাবো একটু উল্টোভাবে, আমরা যাব এখন বুধবার বাজারের দিকে। বুধবার বাজারে সেখানে কিন্তু আমাদের একটু তেল ভরার কাজ আছে, তার সাথে কিছু মাছ আছে নৌকায়। কারণ বাদল মামার বন্ধুর নৌকা বাদল মামা আজকে আমাদের জন্য নিয়েছে, সে কারণে আমরা ওই নৌকাটিকে নিয়েছি এবং আমরা রওনা দেবো এখন বুধবার বাজারের দিকে। ভিডিওটিতে সঙ্গে থাকুন, আশা করছি ভিডিও আপনাদের দেখতে ভালো লাগবে। নদীমাতৃক জীবন, সুন্দরবনের পরিবেশ। চলছি যখন স্রোতের উল্টো দিকে চলছি এখন এই স্রোতের উল্টো দিকে চলতে গেলে একটু হাওয়া বেশি লাগে আমাদের, তখন ক্যামেরাটাও খানিকটা শোঁ করে। আর ম্যাক্সিমাম সময়টা আমি মাইক ইউজ করি না, সে কারণে একটু লেট হয়ে যায়। এখন যখন যাচ্ছি তখন যে দাদার নৌকাতে তাতে বেশ কিছু চিংড়ি মাছ পড়েছে। এগুলোকে ওই স্থানীয় ভাষায় বলা হয় আলতা চিংড়ি। তার কারণ বোধহয় চিংড়িটা খানিকটা লালচে, খানিকটা সাদা, এবং চিংড়ির সাইজ কিন্তু খুব বেশি বড় হয় না, সে কারণে এইগুলোর একটা নাম হয়ে গেছে আলতা চিংড়ি। এটা আবার সব সময় হয় না, 2-1টা স্রোতে হয়, আর ম্যাক্সিমাম স্রোতে হয় না। তো এখানে আবার দেখছি কিছু লোটে মাছ, যেটাকে সুন্দরবনের ভাষায় নিহারে মাছ বলা হয়। আপনারাও কমেন্ট করে জানাবেন এটাকে আপনারা কী মাছ বলে ডাকেন। এই মাছগুলোও হয়েছে, এগুলোও বিক্রি হবে। এখন ছোট মাছ হচ্ছে, বেশি বড় মাছ হচ্ছে না। যাই হোক, এখন স্রোতের উল্টো দিকে বাদল মামা ওইদিকে ওই নৌকার মাথায় আছে, সে নৌকা পরিচালনা করছে। আর এদিকে যে দাদা ছিলেন, ইনি আগে ভিডিওয়ে আপনারা দেখেছেন এনাকে, ইনি মাছ বাছছেন আলাদা আলাদা করে। কিছু মাছ নষ্ট হয়ে যায়, তো সেগুলোকে আলাদা করে বাছাই করে ওরা ফেলে দেয়, সেগুলো আবার নদীতে মাছের খাদ্য হয়ে যায় হয়তো। যাই হোক, মাছ বাছা চলছে এখন। যখন আমরা কোরানখালী নদী দিয়ে চলছি, সেই সময় অপার সাইডে আমরা দেখতে পাচ্ছি মরিচঝাপি জঙ্গল। মরিচঝাপি সবসময় বরাবর একটু থমথমে থাকে, সে কারণে মরিচঝাপিকে আমরা বরাবরই ভয়ঙ্কর বলি। এছাড়া মরিচঝাপির আরও অনেক ইতিহাস আছে, যা আমরা আমাদের অনেক আগের ভিডিওগুলোতে আমরা সেগুলো করেছি। যাই হোক, স্রোতের বিপরীতে চলছি, এবার বুধবার বাজারের দিকে যাচ্ছি। মামা বলছিলেন যে আরেকটু ভিতরের দিকে যাওয়া, অর্থাৎ চিলমারি খালের দিকে যাওয়ার কথা বলছিলেন। আমরা যখন যাচ্ছি আমরা কিন্তু মনোদার বাড়ি, ভবদার বাড়ি এগুলোকে রেখে আমরা চলছি, তাই সে কারণে আমাদের এই জায়গাগুলো অনেকটা চেনা, অনেকটা জানা, এবং আপনারাও অনেকটা দেখেছেন। বারবার আমরা এই চত্বর থেকে ঘুরি। যাই হোক, বুধবার বাজারের ঘাটে এসে আমরা এবার দাঁড়িয়ে আমাদের কিছু প্রয়োজনীয় কাজ সারার ব্যাপার আছে। আমার হাত ভালো কাটিয়ে দিচ্ছি। আমি জানি সোজা উঠবে, নেমে আসবে, পাশে থাকবে। ভালো কিছু
আরে আমার মামা রাজার ভাত দেছো তুমি মারা ঘরে দোকান দিয়েছে দোকান দিয়েছে কি কি দোকান দিয়েছে কি দোকান আনানি না পকেটে একটা শেষ 2 প্যাকেট লাখ প্যাকেট শেষ সব শেষ সিগারেট ইয়ে দিলে তার উপরে যেতে হবে আমাদের উপরে যেতে হবে চলো উপরে ঘুরে আসি হ্যাঁ মা তেল টেল নিতে হবে তো এখান থেকে নিয়ে নেবে না ওইখানে যাবে দাঁড়াবে চলো এখানে আপাতত তাহলে মাছ টাছগুলো বিক্রি হবে মাছ বিক্রি হওয়ার পরে সব লোক ওই বসে আছে জেটি ঘাটে বড় নেই দাদা কথা বলতে পারবো না কোনো কথা বলবো হ্যাঁ আচ্ছা যাচ্ছি এই পড়ে যাচ্ছে দু লিটার ধরে না এটা 2 লিটার হয়নি না তেল দিদি টাকাটা এই তো হ্যাঁ টাকাটা ধরো আমাদের আর কি বাকি আছে তেল তো এসে গেছে তাহলে উঠে পড় মাথায় পা দেবে না বোটের লেগেছে বোধ হয় গল্প করছে নানা রকম ভাবে যখন অফ ক্যামেরাতে গল্প হয় গল্পের কোনো সীমা থাকে না একদিকে আছে আমাদের ঝিলা কম্পার্টমেন্ট আর এখানে বসে আছি আমরা কজন আর যারা নিয়মিত এই চত্বরে ভিডিও বানাই তারা
রবিদাকে সচরাচর পাই না। বাদল মামার সঙ্গে বহুদিন, বাদল মামা দীর্ঘদিন আসে রবিদাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু রবিদা থাকতে পারে না। তার কাছ থেকে বাদল মামার কাজে রবিদা থাকে না, রবিদার কাজে বাদল মামা থাকে। অবশেষে দুজনকে পেয়েছি। বাদল মামার কাছে কি সূত্র ধরে ধরে জানবা, সেই সঙ্গে রবিদা বলবে। রবিদা যদি ভুল বলে বাদল মামা বলে দেবে। এখন গল্প হচ্ছে এই যে চত্বর এখানে আমরা বসে আছি, এটা হচ্ছে কালিন্দী আর রায়মঙ্গল ঝিলার মিডিলে বসে আছে। বর্ডার বলা যায় অ্যাকচুয়ালি। এটা বর্ডার কেন তো? আমরা এখানে বেশিক্ষণ স্টে করবো না। আমরা যতই আমরা এখানকার হই, একটা নিয়ম মানতে হয়, সন্ধ্যার আগে বেরিয়ে যেতে হবে। যখন বসে আছি এখানে এই সময় দাঁড়িয়ে, এইখানকার পরিস্থিতি তো খুব একটা ভালো না। সেই সঙ্গে একটা কথা বলো যে বাঘের বারবার যখন আমরা আসছিলাম, রবিদা বলছিল এই চত্বরে বাঘ খুব বাঘ বেড়েছে। তোমার কি মনে হয় মামা? হ্যাঁ বাঘ বেড়েছে, ভাই ঠিক বলেছে। এই চত্বরে এখন বাঘ বেড়েছে। হ্যাঁ, বাঘ প্রায় আনাগোনা করছে। কালকের সন্ধ্যায় ডাকছিল, শুনতে পেয়েছো। তারপরে বাঘের সংখ্যা বাড়ছে। আচ্ছা রবিদা, তোমার কি মনে হয়? বাঘের যে বাচ্চাগুলো বছর বছর যেগুলো হচ্ছে, আচ্ছা, বাড়া ছাড়া তার কমছে না। না তাহলে এগুলো বাড়া ছাড়া তো কমবে না, তাহলে এগুলো তো সংখ্যায় বেড়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে বাঘ তো থাকবেই তো। তাহলে বাঘ যদি থাকে, অনেক মানুষ মারা গেছে, এই ভৌতিক ব্যাপারটা কেমন? কোনটা বলেন? এই সুন্দরবনে যে হ্যাঁ, ভূতের ব্যাপার, জঙ্গলে ভূতের ব্যাপার আছে। আমরা জঙ্গলে যখন রাত্রে থাকি, হাইয়ো হাইয়ো করে ডাকছে লোকজন। আমরা ভাবছি যে কি ব্যাপার, রাত্রে লোক কারা কি গড়ি টানছে, কারা নৌকা টানছে নাকি। আমরা সেই খালটা অবস্থান করি। সকালে গিয়ে দেখলাম কোনো লোকজন নেই, কোনো কিছু নেই, কোনো কিছু নেই। তখনই আমাদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়, ভয়ের সৃষ্টি হয়, ভূতের ভৌতিক কারণ হয়তো মানুষ মানে আত্মঘাতী প্রাণ বাঘের আঘাতে কবলে পড়ে সেই মানুষগুলো মারা যায়। এবং জীবন্ত অবস্থায় তাদের যখন ছিঁড়ে ছিঁড়ে খেয়ে আস্তে 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 নিস্তেজ হয়ে তারা যখন মারা যায়, সেই আত্মাগুলো তো ঠিক সেভাবে তো হয় না। আর মানুষের সেই আদ্যিকালের কথা যে প্রেতাত্মা, সেইগুলো ভূত রূপে আমরা জঙ্গলের ভিতরে অবস্থান করতে দেখেছি। হঠাৎ মাত্র দেখছি গাছ বর্ষণ ভেঙে চুড়ে হুড় মুড় করে আসতেছে। আমরা সবাই ভয়ে আতঙ্ক হয়ে, এই দেখ পোড়াকাট কোথায়, এই দেখ আমাদের হাতের অস্ত্র কোথায়, কি কি পাওয়া যায়, দেখ কারা আসতেছে দেখ। এবারে যারা বয়স্ক থাকে তারা বলে, এই দাঁড়াও, আমরা একটুখানি জলে হাতে গুনগান করি। তারপর দেখলাম একটু শান্ত, তারা কি মন্থন করলো, তারপর শান্ত হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা রবিদা, এটা কি সঠিক? হ্যাঁ, এটা সঠিক। কিন্তু 10-20 জন এক জায়গায় যখন আগিয়ে যাওয়া হয়, ভৌতিক ব্যাপারটা অন্যরকম। তা 10-20 জন যখন আগিয়ে একসঙ্গে যাওয়া হয় দল বেঁধে, তারা থাকে না, সেখানে পালিয়ে চলে যায়। তাহলে এইগুলো অন্যরকম জিনিস। এগুলো হচ্ছে আগুতে মরণ, যেগুলো মরে, আচ্ছা, এইগুলো এই কায়দায় হয়, বুঝলেন। জঙ্গলে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, বাঘে খাচ্ছে, এইগুলো আগুতে মরণ। পাড়াগুলো ওইগুলো তো প্রেতাত্মা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তারা এইসব করে। নানা রকম আওয়াজ হয় না? নানা রকম আওয়াজ, সেসব আওয়াজ শুনলে আতঙ্ক হয়। হঠাৎ মাত্র খালে জল নেই, কিছু নেই, দেখা যাচ্ছে জল ভরে যাচ্ছে, আওয়াজ যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। আর ওই আতঙ্ক, ওই শব্দ শুনলে তো যে কোনো লোক ভয় করবে। আচ্ছা, তাহলে আমরা এগিয়ে যেতে লাগি। আমরা আস্তে আবার এই গল্প করবো এগিয়ে গিয়ে। আস্তে আস্তে। ঠিক, চলো, এখানে থাকবো না বেশিক্ষণ, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই জায়গাটা নিরাপত্তা জায়গা না। না না, আমি বুঝতে পারছি। জায়গাটা আমরা মামা নিরাপদ জায়গায় বসি মামা, যত খুশি গল্প করি। ঠিক আছে, এই জায়গাটা ভালো জায়গা না। কোনটা? যেটিতে চলে যায়। হ্যাঁ, তারপরে এক্ষুনি দেখবেন এই বিএসএফ আসবে। হ্যাঁ, আর এখানে বর্ডার এলাকা, বিএসএফ এসে আমাদের উঠিয়ে দেবে, আমাদের উঠিয়ে নিয়ে যাবে বা জেলে ঢুকিয়ে দেবে। একদম একদম একদম, এটা বিএসএফ এলাকা, এটা থাকা উচিত না। তাহলে আমরা আরেকটু এগিয়ে যাই, গিয়ে আমরা নিরাপদ জায়গায় বসে গল্প করি। নিরাপদ জায়গায় বসে আমরা গল্প শুরু করবো। ঠিক আছে। এখানে বসা ঠিক নেই। এই মুহূর্তে আমরা হেমনগর পারে ওখানে বোট থামিয়ে উঠছিলাম। এখন আমার এক দাদা, সে নাম ছিল, ভাইরাল করো, নামতে গিয়ে এইখানে পা দিয়েছে, আমার হাত ধরে টাইম দেয় পুরো একদম। ঘড়িটা দাও, এইটা নাও, এইটা তুমি পরে থাকতে পারবে গামছাটা। কেন? আরে থাক না, প্যান্টে থাক না, কিছু আচ্ছা, খুলে যাবে তো? ও কিছু হবে না, ঘরে তো প্যান্ট আছে। না থাক, কিচ্ছু হবে না। আসো, উঠে আসো, উঠে আসো, হাত ধরো, এই হাত ধরো, স্যার আমি হাত ধরে নিচ্ছি। খোলো, উপরে উঠবে, মনোরম পরিবেশ। এখন আস্তে দুজন মিলে উঠবো। এখন হাতটা ধরা গেই। হ্যাঁ, অসম্ভব প্রাকৃতিক দৃশ্য লোক দেখার জন্য এসেছিল। আরেকটু দূরে যাও। পুরো অবস্থা। ওদিকে রবিদা
ওই বোট ধরে রয়েছে, বাদল মামা উপরে গেছে খাবার আনতে। সিচুয়েশন এখন এতটাই আমাদের হাতের বাইরে চলে গেছে, কিচ্ছু বলার নেই, চুপচাপ দাঁড়িয়ে আছি। তোমার ধোয়া দরকার এখন। চলো চলো এখন জল আছে। আছে এসো দেখি, পরিষ্কার জলে ধুয়ে নি, কিছু হবে না। এ হয় সুন্দরবন। এগুলো তো মজা। এই আমরা যাচ্ছি গভীর একটা ঘাট, জঙ্গল দুই দিকে, গভীর জঙ্গল না এমনি জঙ্গল, দুই দিক দিয়ে শুনশান। আর এই জায়গাটা বর্ডার এরিয়া তো দাদা, এমনি এই জন্য এরকম। যাই হোক আমরা এই বেরোচ্ছি। ও দিদি, এখানে টিউবওয়েল কোথায় আছে দিদি? এখানে টিউবওয়েল? আচ্ছা, একজনের কাছে শুনে নিলাম সামনে টিউবওয়েল আছে, আমরা সেখানে গিয়ে একটু হাত পাটা ধুয়ে নিই, যে জেটিটা উঠেছিলাম। তারপর আবার আমরা ভিডিও শুরু করবো, আবার গাড়ি পড়বো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখানে থাকবো। অনেকটা পথ পেরিয়ে এসেছিলাম, এখন ঝোড়ো হাওয়া বইছে, মাঝখানে হাওয়া একদম বন্ধ হয়ে গেছিলো। আমার কথা শোনা যাচ্ছে কিনা জানি না। এখানে আমাদের কাস্টমসের বোট সব দাঁড়িয়ে আছে, ইন্ডিয়ান কাস্টমসের বোটগুলো। আমি তাহলে ওই যেসব দূরে যে কার্গোগুলোই দেখতে পাচ্ছি, সেই কার্গোগুলোকে চেকিং করে এরা, মূলত কাস্টমসের এই বোটগুলোই দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি। আর কাস্টমসের বোটের পাশে আমাদের ওই ছোটো নৌকা নোঙর করা আছে। প্রচণ্ড ঝড়, আর এই এখানে একটা বিপত্তি ঘটেছিল আমাদের, যেটা আমি বলছি। সেটি হচ্ছে দাদা আর আমি দাঁড়িয়েছিলাম, দাদা হঠাৎ নৌকা থেকে পা পিছলে যেটিতে পড়ে গেছিল। সৌভাগ্যক্রমে দাদার কোথাও লাগেনি, বাঁচানো গেল দাদাকে। বাঁচানো গেছে। এই মামার জন্য এটা ঘটেছে। মামা না নামলে এখানে এটা হতো না, কিন্তু হয়ে গেছে। থাক আপাতত, আমি নিয়ে যাচ্ছি, আমি যাচ্ছি, তুমি চলো 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 চলো। আমরা এবার নৌকাতে গিয়ে উঠবো। আমি আছি, আর ভয় নেই। কত ধোবে? প্রতিদিন এরকম পড়ে, প্রত্যেক দিন, প্রতিদিনই তো ধোয়। চলুন আমাদের দিকে যাই। এই তো বানিয়ে দাদারা কি করে গেল? দাদারা গেল কি করে? এখানে জলের দাপটে। দাদাকে আর নামাবো কি? হ্যাঁ, জলে হাত তো দিয়ে নিই, হাত পা তো ধুয়ে নি। ওই ওরা জলে নেমে গেছে, হাত পা ধুচ্ছে। আমি এখানে বসে আছি। ওখানে একজন অতিথি, তার হাতে মৌমাছি কামড়েছে। যেহেতু এখন খলসে ফুল হচ্ছে, তাই এখানে একটু অসুবিধা হচ্ছে আমাদের। মৌমাছির কামড় হচ্ছে, মাঝে মাঝে খেতে হচ্ছে। আর বিকেলের সময় যেটা হয় সেটা হচ্ছে লোকজন দূরে ওই এসে দাঁড়িয়ে আছে, যেটা আমরা লক্ষ্য করছি। নোনা হাওয়া খেতে মন্দ লাগে না, সে কারণে সবাই এসছে। আর আমরাও এবার বোট ছাড়বো। রবি মামা আর বাদল মামা ওই কথোপকথন করছে। আমরা এখন আছি হেমনগর জেটি এবং কাজকর্ম দেখতে পাচ্ছেন ওপারে বিশাল জঙ্গল, কোনো এ নেই, খোলা জঙ্গল। বাঘ প্রায় সময় এখানে বেরিয়ে আসে এবং খুব মানুষকে যখন তখন বিপদগ্রস্ত করে এবং মানুষ আহত হয়েছে অনেকবার এপারে এসে, এবং ছাগল গরু মারে। এখন কাস্টম এখানে সারা রাত ডিউটি করে। আমরা সবসময় ভয় ভীতস্তভাবে থাকি। ওদিকে বাংলাদেশ বেরিয়ে যাচ্ছি, যেহেতু বিএসএফ এলাকা, বর্ডার এলাকা, এখানে কাস্টম আমাদের রীতিনীতি মেনে এবং সহযোগিতা করে প্রশাসনের সঙ্গে আমরা আস্তে আস্তে এবার রওনা দিচ্ছি বাড়িতে। আমাদের বলে দুজন যাচ্ছে, আমাদের নিরাপত্তার দুজন যাচ্ছে আমাদের সঙ্গে নিরাপত্তার জন্য। আচ্ছা, আপাতত আমরা আবার রওনা দেবো।
হয়েছে? আবার কি বোট বোট বিপত্তি? এটা সমস্যা হায় হায়, আমি শোনো, আমি লগা মারছি, তুমি ইয়ে করো, আমি লগা মারছি। কেন কি হয়েছে? আরে হেড খারাপ, বাবা এটা ছেড়ে দাও বাপ, হেড খারাপ হলে ডাক্তার কাছে যাবো। মারো মারো, এই তো ঠিক আছে, সোজা তুমি মারো। পা এদিকে হাতে হয় না, হেডের সমস্যা কি করে দেখি যাচ্ছে সেটা সব। হ্যালো, এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, আমরা যখন এই ভিডিও শ্যুট করছি এরপরে আমাদের হয়তো ক্যামেরা অফ করে দেব। তার কারণ আমরা চারমুখের যে ঝিলা কেন্দ্রিক যে চারমুখ নদী, সেখান থেকে যখন কোরানখালীর দিকে প্রবেশ করছিলাম তখন আমাদের এই নৌকা যে বিপত্তি দেখা দিয়েছে এখন, এটা কিন্তু আরও ঘোরতর হয়ে ওঠে এবং মাঝ নদীতে গিয়ে আমাদের নৌকার ওই যে হাল যেটা দাঁড় যেটা ধরে আছে রবিদা, সেটি কিন্তু পুরোটাই ভেঙে গেছে। ফলে একদিকে ইঞ্জিন চলছে, একদিকে আমাদের নৌকার হাল ভেঙে দাঁড় ওটা পুরো ভেঙে গেছে। ফলে নৌকা যেভাবে সেভাবে দোল খাচ্ছিল এবং সামান্য আমাদের সৌভাগ্য যে আমরা ওই দিন বা এই দিন যে ভিডিও করছিলাম আমরা, এদিন আমরা নদীতে পুরোটাই উল্টে যাইনি। এখানে অনেকেই আমাকে কমেন্ট করবেন গেলে ভালো হতো এই সব ভিডিও ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা যেহেতু জঙ্গল সাফারি করি, আমরা অ্যাডভেঞ্চার করি, তাই আমার চ্যানেলের দর্শক তো এই অ্যাডভেঞ্চার দেখতে ভালোবাসে। তাই ভিডিও কম আসলেও আমি একটুখানি এখন কোয়ালিটি মেনটেন করতে চাই। কিন্তু বিপত্তি ঘটেছিল সেখানেই, একদিকে চতুর্মুখী হাওয়া, আর চতুর্মুখী এই হাওয়ার যে দাপট সেটি হচ্ছিল মূলত নৌকায় ওই উল্টো পাল্টা ঘুরছিল। রবিদা অবশেষে জলে নেমে যায় এবং জলে নেমে ওই নৌকার যে সুগান থাকে সেটা ধরেছিল, আর বাদল মামা ইঞ্জিন অফ করে দেয়, দিয়ে আমাদের সবাইকে নৌকার উপরে শুইয়ে দেয়। তারপরে কোনো ক্রমে ভাগ্যবিধাতা সহায় ছিলেন, আমরা কেউ নদীতে পড়ে যাইনি, এভাবে আমরা বেঁচে এসেছিলাম। এই দেখুন আমাদের এই বোট কিন্তু বিপত্তি হওয়া শুরু করেছিল এবং এই আমি দ্বিতীয়বার বোট বিপত্তিতে পড়েছিলাম। প্রথমবার পড়েছিলাম তপনদার সাথে পঞ্চমুখীতে, তারপরে অনেক দিন আমি বোট সাফারি করতাম না, তারপরে এই আবার পড়লাম বোট নিয়ে বিপত্তিতে, যেখানে শুরু হয়েছে বোট সাফারি হালকা, তখনই আমাদের এই বোট ডিস্টার্ব করাও দেখা দিচ্ছে। এটি কিন্তু আমাদের জন্য অশনি সংকেত ছিল, যদিও আমরা সেটা পেরিয়ে গেছিলাম ভাগ্য বিধাতার কৃপায়, এটা বলতেই হবে। সেই কথাটুকু আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। আপনারা হয়তো এটা অনেকেই জানতেন না, তবে এইটুকুনি বলতে পারি, সেই যে ঢেউ, সেই যে মুহূর্ত, ক্যামেরা বন্দি দূরের কথা, প্রাণ হাতে নিয়ে বেঁচে ফেলেছিলাম। বিশ্বাস করুন, খুব 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 বিপদের মধ্যে দিয়ে গেছিলো সেই দিনটা। সামনে দে এই ব্যাগটা, না না ফোন বার করি না, ভিজে যাবে, থাক। ও কি কথা বলতে পারবা? হ্যাঁ, হেমনগর পারে
ওটা হেমনগর তো? আমরা হেমনগর কোস্টালের ঘাট থেকে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি বাগনা ফরেস্টার অফিসের দিকে রওনা দিচ্ছি। হ্যাঁ, আস্তে আস্তে বিভৎস এই সময় বাঘ হরিণ দেখা যায়, যদিও মহলের সময় এবছর কোনো অ্যাক্সিডেন্টের খবর আমাদের কাছে আসেনি বাঘে হত্যার। আমরা সে নিয়ে খুব চিন্তায় বা খুবভাবে আছি, যেহেতু কোনো মানুষের মায়ের কোল, কারো স্বামী স্ত্রীর কোল যেন না খালি হয়। যারা পেটের দায় জলে জঙ্গলে বনে বাঘের কার সঙ্গে লড়াই করে দুটো মধু সংগ্রহ করে কাঠ সংগ্রহ করে মানুষের জীবিকা জন্য তারা গিয়েছে। প্রতিটা মুহূর্তে এ নিয়ে প্রতিটা মুহূর্তে আমরা প্রশাসনের সঙ্গে তৎপরতার সহিত আমরাও চিন্তায় থাকি যে আমাদের লোকালয়ের যে মানুষগুলো মধু কালেকশন করতে যায় তাদের নিরাপত্তার জন্য আমাদের বন বিভাগ এবং আমাদের কোস্টাল থানা প্রতিটা মুহূর্তে টস কাতির করছে। সেই সঙ্গে বিএসএফ বর্ডারের বিএসএফ আমাদের সঙ্গে সহযোগিতা করে যাতে মধুর কালেকশনের কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় সেদিকে চিন্তায় আছে। জঙ্গল মানে প্রতিটা মুহূর্তে বিপদ। একটা পাতার আড়ালে বাঘ থাকে, যে বিভৎস বাঘের আঘাত থেকে যারা একবার বেঁচেছে তাদের কাছে গল্পটা শুনলে আরও বিভৎস হবে। দুটো মধু কালেকশনের জন্য মানুষ, দুটো পয়সার জন্য মানুষ এই জলে জঙ্গলে ভিতর দিয়ে কালেকশন করে তার বাচ্চা কাচ্চার মুখে অন্ন দেওয়ার জন্য আমরা যে নদী পার হচ্ছি প্রতিটা মুহূর্তে এই নদী করে ছোট নৌকায় করে তারা মধু কালেকশন করতে যায়। ঝড়ের কপালে পড়তে পারে, তুফানে নৌকা তাদের মার হতে পারে। আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা বাগনা বসিরহাট রেঞ্জ ফরেস্টার অফিসের দিকে। এই পর্যন্ত বলে রাখছি। সকলকে এখানেই বিদায় জানাবো তার কারণ আমাদের এর পরে যে বোট বিপত্তি ঘটেছিল সেটি আগে বলেছি আপনাদের, তাই আর নতুন করে বলবো না। আমরা এই নদী পাড়ি দিতে গিয়ে বিপদের মুখে পড়েছিলাম, এই দ্বিতীয়বার। এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অধ্যায়ে, নতুন কোনো সুন্দরবনের ঘটনা।